এতক্ষণ পর্যন্ত শ্রবণের ক্রিয়াকৌশল দেখছিলাম, এখন আমরা চলে যাব ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। তো ভারসাম্য রক্ষার অঙ্গ হিসেবে আমি শুরুতেই বলেছিলাম যে এটা মূল অঙ্গ হচ্ছে ইউট্রিকুলাস। তো ইউট্রিকুলাসে আমরা জানি যে ইউট্রিকুলাস থেকে কিছু সেমি সার্কুলার ক্যানেল বা হচ্ছে অর্ধবৃত্তাকার নালী উপরের দিকে উঠছে। তো তার নিচে যে অংশটা একটু স্ফীত হয়ে যায় সেটাকে আমরা বলছি অ্যাম্পুলা। ধরা যাক সেই স্ফীত অংশটা হচ্ছে এইখানে, এরকম স্ফীত অংশ সেটা সেই জায়গাটা। এখন এই স্ফীত অংশের ভিতরে কিছু সংবেদী কোষগুচ্ছ থাকে, এরকম কিছু সংবেদী কোষগুচ্ছ থাকে এবং এই সংবেদী কোষগুচ্ছকে আবৃত করে রাখে জেলি লাইক একটা পদার্থ, সেটাকে বলা হয় কুপুলা। জেলি লাইক একটা পদার্থ, কোন আকার জেলি লাইক পদার্থ, সেটাকে হচ্ছে বলা হচ্ছে কুপুলা। এবং এর আশপাশে থাকে হচ্ছে সম্পূর্ণ এন্ডোলিম্ফ, এটা এন্ডোলিম্ফ দ্বারা পরিপূর্ণ থাকে। এখন যদি কোনো কারণে এন্ডোলিম্ফের ভিতরে আবার আরো কিছু পদার্থ থাকে, সেগুলোকে বলা হয় ওটোলিথ দানা। এন্ডোলিম্ফের ভিতরেই পাওয়া যায় ওটোলিথ দানা, সেটা হচ্ছে চুনময়, মানে চুনের মতো ওটোলিথ কিছু দানা থাকে যেটা এন্ডোলিম্ফে ভাসমান অবস্থায় থাকে। ফলে মানুষের মাথা যখন হেলে যায় তখন কি হয়, এন্ডোলিম্ফটাও হেলে যায়। এন্ডোলিম্ফটা যখন নড়াচড়া করে তখন সে কাকে আঘাত করবে? সে অবশ্যই এই কুপুলাকে আঘাত করবে। এই কুপুলাকে যখনই আঘাত করছে, কুপুলা তো আবৃত করে রাখছে কাকে? কিছু সংবেদী কোষগুচ্ছকে। তখন কুপুলাটা আবার এই ইম্পালসটা কাকে ট্রান্সমিট করবে? সেই সংবেদী কোষগুচ্ছকে, এই সংবেদী কোষগুচ্ছকে ট্রান্সমিট করবে। ট্রান্সমিট করার ফলে এই সংবেদী কোষগুচ্ছ তখন আন্দোলিত হয়ে যাবে। আন্দোলিত হয়ে এই সংবেদী কোষগুচ্ছ নিচের দিকে যে নার্ভটা তৈরি করবে, সেই নার্ভ দিয়ে আমাদের মস্তিষ্কে সেই সেন্সেশনটা পাঠিয়ে দেবে। এই নার্ভটার নাম হচ্ছে ভেস্টিবুলার নার্ভ। আর শ্রবণের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, ককলিয়ার নার্ভ। তাহলে কিছু কথা একটু মাথায় রাখতে হবে শ্রবণ এবং ভারসাম্যের ক্ষেত্রে। শ্রবণ এর অঙ্গ কোনটা? স্যাকুলাস। ভারসাম্যের অঙ্গ হচ্ছে ইউট্রিকুলাস। শ্রবণের ক্ষেত্রে আমার মেইন অঙ্গ যেটা লাগছে সেটা হচ্ছে অর্গান অফ কর্টি, আর ভারসাম্যের ক্ষেত্রে লাগছে আমার কুপুলা। শ্রবণের জন্য যেই নার্ভটি বা স্নায়ুটি দায়ী সেটা হচ্ছে ককলিয়ার নার্ভ, আর ভারসাম্যের জন্য দায়ী হচ্ছে আমার ভেস্টিবুলার নার্ভ। তো এই হচ্ছে আমার শ্রবণ এবং ভারসাম্য রক্ষার মেকানিজম। তো আমরা এখন যে চ্যাপ্টারটি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ পড়তে গেলেই আমাদের প্রথমেই যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই রুই মাছের শ্রেণীবিন্যাসটা, মানে সে অ্যানিম্যাল কিংডমের কোন জায়গাতে আছে। তাহলে আমরা শ্রেণীবিন্যাসটা করে ফেলি। কিংডম অ্যানিমেলিয়া, তার ফাইলাম হচ্ছে সে আছে কর্ডাটা ফাইলামের অন্তর্গত। তার সাব ফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা, আমরা জানি এরা সবাই ভার্টিব্রাটা। আর সাব ফাইলামের পরে চলে আসবে ক্লাস। ক্লাসের ক্ষেত্রে কোনো কোনো বইতে দেয়া আছে তারা অ্যাক্টিনোপটেরিজি। তো অ্যাক্টিনোপটেরিজি ক্লাস বলার মানে হচ্ছে, আচ্ছা কর্ডাটা বলতে আমরা যেটা বুঝি, কর্ডাটা বলতে অ্যাকচুয়ালি বুঝি যে যাদের ভূমি অবস্থায় নটোকর্ড থাকে তাদেরকে আমরা কর্ডাটা বলি। ভার্টিব্রাটা যাদের এটাই পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয় তাদেরকে আমরা বলি ভার্টিব্রাটা। আর ক্লাস যেটা অ্যাক্টিনোপটেরিজি আমরা এই জন্য বলি যে এদের যে পাখনাটা থাকে এটা রশ্মির মতো, রে এর মতো দেখতে, রে বা রশ্মি, তাহলে রে ফিন বলে এদেরকে, বা রশ্মি বিশিষ্ট পাখনার জন্য এদের নাম হয় অ্যাক্টিনোপটেরিজি। কোন কোন বইয়ে আবার এটাকে অ্যাক্টিনোপটেরিজি না রেখে এদেরকে বলা হয়েছে অস্টিকথিস। অস্টিকথিস অর্থ হচ্ছে অস্থিময় মাছ, মানে যাদের গায়ে অস্থি থাকে, তরুণাস্থি না থেকে অস্থি থাকে। এরপরে ক্লাসের পরে আসবে অর্ডার। আচ্ছা, এখানে আরেকটা টার্ম অনেক জায়গায় ইউজ করা হয়েছে, সুপার ক্লাস। তো সুপার ক্লাস এদের অ্যাকচুয়ালি কিছু কিছু বইতে ইউজ করা হয়েছে। এই সুপার ক্লাস মানে হচ্ছে এদের পিসেস। আমরা 5টা ক্লাস পড়ি ম্যামেলিয়ার, আমরা 5টা ক্লাস পড়ি হচ্ছে আমাদের ভার্টিব্রেটা অ্যানিমেলের। কি ক্লাস সেটা? একটা হচ্ছে আপনার ম্যামেলিয়া, অ্যামফিবিয়া, পিসেস, এভিস আর রিপ্টিলিয়া, এই কয়টা ক্লাস পড়ি। তো হচ্ছে এই ক্লাসগুলোর ভিতরে পিসেস হচ্ছে একটা ক্লাস। এখন অর্ডারের ভিতরে গেলে আমরা সেখানে পাই স্যাপ্রিনিফর্মিস। এটা বলার একটা উদ্দেশ্য আছে, এই স্যাপ্রিনিফর্মিস যে অর্ডারটা, এটার মানে কি অ্যাকচুয়ালি? এটার মানে হচ্ছে এদের একটা ওয়েবার অ্যাপারেটাস থাকে, ওয়েবার অ্যাপারেটাস বলে এদেরকে, বা ওয়েবার অসিকল বলে। এই ওয়েবার অ্যাপারেটাসের মাধ্যমে তারা তাদের বায়ুথলির সাথে অন্তঃকর্ণ যুক্ত থাকে। যেই সব মাছের
আর কি বায়ুথলির সাথে অন্তঃকর্ণ যুক্ত থাকে ওয়েবার অ্যাপাটাস দ্বারা, তাদেরকে আমরা সিপ্রিনিফর্মিস বলি। এরপরে ফ্যামিলিটা আমরা নর্মালি জানি যে এটার সাথে আইডিএ যুক্ত করে দিলেই হয়ে যায় সিপ্রিনিডি। তারপরে জেনাস হচ্ছে ল্যাবিও এবং স্পেসিস হচ্ছে ল্যাবিও রুহিটা। তো এই মোটামুটি তাদের ক্লাসিফিকেশন। এখানকার ইম্পর্টেন্ট জিনিসগুলো এখন আমরা যদি আইডেন্টিফাই করি, যে আপনাকে যদি বলে যে নিম্নের কোনটি রুই মাছের বৈশিষ্ট্য নয়, আপনারা কিন্তু বৈশিষ্ট্য এখান থেকে ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। যেমন কিংডম অ্যানিমেলিয়ার যা যা বৈশিষ্ট্যের মধ্যে তাই থাকবে, ফাইলাম কর্ডাটার যা বৈশিষ্ট্য সেখানে তাই থাকবে, ভার্টিব্রাটার যা বৈশিষ্ট্য তাই থাকবে, তেমনি ক্লাস যা যা বলেছি এগুলোই তার বৈশিষ্ট্য। এখন চলে আসি আমরা তার বাহ্যিক গঠন বৈশিষ্ট্য। তাহলে বাহ্যিক গঠন বৈশিষ্ট্য পড়তে গেলে আমাদের প্রথমেই চলে আসবে তার দেহকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার মাথা, মাথার পরে তার দেহ, তারপরে তার লেজ। এখন মাথার ভিতরে ইম্পর্টেন্ট বলতে গেলে তাদের একটা কথা, সেটা হচ্ছে আইস থাকে না। রুই মাছের মাথায় কোনো আইস থাকে না। প্লাস এদের কি কি থাকে, এদের একটা কানকো থাকে মাথার ভিতরে, আরেকটা জিনিস থাকে যেটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, যা রুই মাছের নিঃশ্বাস এবং প্রশ্বাসের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী। এটা আমরা পরবর্তীতে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া কৌশলে আসলে বুঝতে পারবো। দেহকে আমরা যদি ভাগ করি, দেহর ভিতরে আমরা আবার অনেক কিছু পাই। কি কি পাই সেই জিনিসগুলো, এক নম্বরে হচ্ছে কিছু ছিদ্র পাই, মূলত 3টি ছিদ্র পাই। ছিদ্রগুলোকে আমরা মনে রাখি একটা সূত্র দিয়ে, পাজর দিয়ে। পাতে হচ্ছে পায়ু ছিদ্র, জতে জনন ছিদ্র এবং রতে হচ্ছে রেচন ছিদ্র। এই পাজর দিয়ে আমরা মনে রাখি ছিদ্রগুলো। আচ্ছা, ছিদ্রের পরে আমরা চলে আসি পাখনাতে। তো কি কি পাখনা থাকে, 5 ধরনের পাখনা আমরা দেখতে পাই। সেই পাখনাগুলো হচ্ছে উচ্চ পাখনা, পায়ু পাখনা, পৃষ্ঠীয় পাখনা, আর এছাড়া আরো 2টা পাখনা আছে। একটা হচ্ছে বক্ষ পাখনা আর হচ্ছে শ্রোণী পাখনা। তাহলে পুচ্ছ, পায়ু এবং পৃষ্ঠীয় এই 3টি যে প দিয়ে যতগুলো পাখনা আছে সবগুলো হচ্ছে বীজোর পাখনা, অর্থাৎ একটি একটি করে থাকে। আর বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা যারা, তারা জোর পাখনা, অর্থাৎ 2টি করে থাকে। তাহলে আমরা পাখনা পেলাম, ছিদ্র পেলাম। এরপরে আমরা চলে আসি এদের যে লেজটা আছে, দেহকাণ্ডের পরে তো আমরা চলে যাচ্ছি লেজে। তাহলে এদের যে লেজ আছে সেটা কি ধরনের লেজ, এদের লেজটা হচ্ছে হোমো সার্কাল। হোমো সার্কাল কথাটার অর্থ হলো প্রতিসাম্য। এদের লেজটা আমরা যদি খেয়াল করি, ছবি আঁকার সময় দেখবেন আমরা এদের লেজটা এরকম ভাবে আঁকি, অর্থাৎ দুই পাশে সমান ভাবেই তাদের দৈর্ঘ্য এবং প্রস্থ সব দিক থেকে সমান। এই জন্য এই লেজটাকে বলা হচ্ছে হোমো সার্কাল লেজ। এখন আমরা এই যে রুই মাছের দেহ এবং লেজের ভিতরে কি থাকে, আইস থাকে, সেই আইস সম্বন্ধে কিছু জানবো। তার আগে আমরা আগেই বলে নিয়েছি যে মাথাতে কিন্তু কোনো আইস থাকছে না। তো এদের আইসটা দেখতে কিরকম হয়, এদের আইসটা দেখতে সাইক্লয়েড ধরনের। সাইক্লয়েড আইসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথমত তারা গোলাকার থাকবে, দ্বিতীয়ত তারা অত্যন্ত পাতলা থাকবে, নিয়মিত থাকবে, অর্থাৎ প্রতিটি আইসই একই রকম হবে দেখতে, কোনোটা ছোট বা বড় এরকম হবে না, গোলাকার, পাতলা এবং নিয়মিত হবে। এবং এদের মার্জিন যেটা সেটা স্পষ্ট হবে, মানে একটি আইসের থেকে আরেকটি আইসকে ক্লিয়ারলি আমরা আইডেন্টিফাই করতে পারবো এই সাইক্লয়েড ধরনের আইসে। এবং সাইক্লয়েড ধরনের আইসটা সাধারণত কোথায় পাওয়া যেতে পারে, এটা আমরা মনে রাখবো শলাকা দিয়ে। শলাকাতে সাইক্লয়েড ধরনের আইসগুলো পাওয়া যায়। শতে হচ্ছে স্যামন মাছ, লাতে হচ্ছে লাংফিশ, আর কাতে হচ্ছে বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ। এই 3টা ধরনের মাছে সাধারণত এই সাইক্লয়েড ধরনের আইস পাওয়া যায়। এছাড়া আমরা যদি বলি যে এর হ্যাবিট বা এরা অ্যাকচুয়ালি কোথায় বসবাস করতে পছন্দ করে, আমরা জানি রুই মাছ একটা স্বাদু পানির মাছ, এরা সামুদ্রিক মাছ নয়, অর্থাৎ মিঠা পানির মাছ তারা। এবং তারা যে খাবার খায় সেই খাবারটা সাধারণত বিভিন্ন প্ল্যাঙ্কটনস, অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনস অথবা জু প্ল্যাঙ্কটনস। এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জু প্ল্যাঙ্কটন জাতীয় উদ্ভিদ বা প্রাণী কি আমরা এটা অলরেডি জেনে গিয়েছি। এখন আমরা চলে আসি যে রুই মাছের সবচাইতে একটু জটিল যে অংশটা, সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে চলে আসি। তো রক্ত সংবহন তন্ত্র পড়তে গেলে আমাদের কতগুলো কথা প্রথমেই চলে আসে। সেটা হচ্ছে, প্রথমত আছে রক্ত, এই কথাটা। তাহলে রুই মাছের রক্তে আমরা কোনো প্লাটিলেট বা অনুচক্রিকা দেখবো না, আমরা রুই মাছের রক্তে শুধুমাত্র আরবিসি এবং ডাব্লিউবিসি পাবো।
এই আরবিসি এবং ডাব্লিউবিসির আবার একটা বৈশিষ্ট্য আছে, আরবিসিটা কিন্তু আমাদের মতো নিউক্লিয়াস বিহীন নয়, ওদের নিউক্লিয়াস থাকে বা ওরা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। আর ডাব্লিউবিসি গুলো দেখতে অ্যামিবার মতো, অনেকটা অ্যামিবার মতো, কিন্তু কোনো অনুচক্রিকা থাকে না। এখন আসি রক্ত পোর্শনটুকু তো চলে গেলাম, আমরা রক্ত পোর্শন নয় বুঝে গেলাম যে সেখানে আরবিসি থাকছে, ডাব্লিউবিসি থাকছে। তাহলে নেক্সট আমরা চলে আসি সংবহন পার্টে। তাহলে সংবহন পার্টের ভিতরে কি কি পাচ্ছি? একটা হচ্ছে হৃৎপিণ্ড, 2 নাম্বার হচ্ছে শিরাতন্ত্র, 3 নাম্বার হচ্ছে ধমনীতন্ত্র। তাহলে আমরা এই 3টা বিষয় নিয়ে আমরা মূলত এখন রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আলোচনা করব। এখানে প্রথমেই চলে যাই আমরা হৃৎপিণ্ডের ক্ষেত্রে। হৃৎপিণ্ডটা এটা যেহেতু পিসেস বা মৎস্য জাতীয়, সো রুই মাছের যে হৃৎপিণ্ডটা হবে এটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড এবং এখানে একটা উপপ্রকোষ্ঠ রয়েছে। আমরা যদি খুব সহজ সরল ভাবে ছবিটা আঁকি, ছবিটা অনেকটা এরকম হয়। সবার নিচে থাকে একটা প্রকোষ্ঠ, যেটাকে আমরা বলছি উপপ্রকোষ্ঠ, যেটাকে উপপ্রকোষ্ঠ বলছি, আর তার উপর দিয়ে বাকিগুলো। তাহলে সবার নিচে যেটা থাকছে এটাকে আমরা বলছি কি সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস। এর উপরে যে অংশটা থাকছে সেটাকে আমরা বলছি অ্যাট্রিয়াম, তার উপরে বলছি ভেন্ট্রিকল, আর তার উপরে এইটাকে বলছি আমরা অ্যাওর্টা বা ভেন্ট্রাল অ্যাওর্টা। এই অ্যাওর্টা যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই নিচের জায়গাটা একটু স্ফীত হয়ে যায় বা একটু মোটা হয়ে যায়, সেই অংশটাকে আমরা বলি বালবাস। আমরা সেটাই কি বলছি? বালবাস আর্টেরিওসাস। তাহলে এই কয়টা পার্ট নিয়ে একটা রুই মাছের আপনার হৃৎপিণ্ডটা তৈরি হচ্ছে। তো রুই মাছের হৃৎপিণ্ড বলতে গেলে এখানে দুটো টার্ম আছে। একটা হচ্ছে এদের হৃৎপিণ্ডটাকে বলা হয় শিরাচক্র হৃৎপিণ্ড, অর্থাৎ আপনার শিরাতান্ত্রিক হৃৎপিণ্ড যেটা, সেটা হচ্ছে যে এর ভিতর দিয়ে সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই শুধুমাত্র পরিবাহিত হয়। আর 2 নাম্বার হচ্ছে একচক্রী হৃৎপিণ্ড। একচক্রী হৃৎপিণ্ড মানে এখানে একবারই চক্রটা সম্পন্ন হয়ে থাকে বলে এর হৃৎপিণ্ডের নাম হচ্ছে দুটো, একটি হচ্ছে শিরা হৃৎপিণ্ড আর একটি হচ্ছে একচক্রী হৃৎপিণ্ড। তাহলে আমরা মোটামুটি হৃৎপিণ্ড সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম রুই মাছের। এখন আমরা চলে যাই রুই মাছের ধমনীতন্ত্র। রুই মাছের ধমনীতন্ত্রটা কিন্তু মেইনলি এই যে অ্যাওর্টাটা শুরু হচ্ছে এখান থেকেই ধমনীতন্ত্রটা শুরু হবে। তাহলে আমরা ওখান থেকে আবার ধমনীতন্ত্রটা এঁকে ফেলি। তো রুই মাছের ধমনীতন্ত্র মূলত কাকে কেন্দ্র করে থাকবে? থাকবে হচ্ছে কতগুলো ফুলকাকে কেন্দ্র করে। আমরা জানি রুই মাছের 4 জোড়া ফুলকা রয়েছে, সুন্দর সুন্দর 4 জোড়া ফুলকা রয়েছে। তো সেই 4টা আগে এক পাশে 4টা আমি ফুলকা এঁকে ফেললাম। এখন এই যে নিচের দিকে মনে করেন এটা অ্যাওর্টাটা উঠছে, সেই অ্যাওর্টায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রয়েছে। মোটামুটি 4 জোড়া অন্তর্বাহী ধমনী থাকে। এই যে আমরা ধমনীতন্ত্রটা আঁকলাম এইটার কেন্দ্রবিন্দু হচ্ছে 4 জোড়া ফুলকা, অর্থাৎ সেই ফুলকার দিকে যদি ধমনীগুলো যায় সেগুলোকে আমরা বলবো অন্তর্বাহী ধমনী, আর যদি সেই ফুলকা থেকে ধমনীগুলো বের হয়ে আসে তাহলে সেটাকে আমরা বলবো বহির্বাহী ধমনী। যেহেতু অ্যাওর্টা থেকে ফুলকার দিকে ধমনীগুলো যাচ্ছে সেগুলোকে আমরা বলবো অন্তর্বাহী ধমনী। তাহলে 4 জোড়া অন্তর্বাহী ধমনী ফুলকায় প্রবেশ করলো। ধরা যাক এরা সবাই কার্বন ডাই অক্সাইড বিশিষ্ট রক্ত বহন করছে। এখন এই ফুলকাতে যাওয়ার সাথে সাথেই কি হয় অ্যাকচুয়ালি, আমরা যদি আমাদের শ্বসন তন্ত্রটা একটু চিন্তা করি, কার্বন ডাই অক্সাইড বিশিষ্ট রক্ত সেই ফুসফুসে আমাদের চলে গেলে সেটা কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে অক্সিজেনটা গ্রহণ করে। তার মানে এই যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যেগুলো আছে এদেরকে বলা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যেগুলো আছে সেই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি করছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে এরা কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পরে তারা আবার অক্সিজেনটাকে টেক ওভার করছে। অক্সিজেনটাকে টেক ওভার করে এখন তো সারা বডিতে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে সারা বডিতে পৌঁছানোর জন্য এখান থেকে আবার কিছু বহির্বাহী ধমনী সৃষ্টি হয়। সেই বহির্বাহী ধমনীগুলোকে এখন আমরা দেখব। এখান থেকে কিছু বহির্বাহী ধমনী সৃষ্টি হচ্ছে। মোটামুটি এইভাবে এর বহির্বাহী ধমনীগুলো আসে। তো লাল কালি দিয়ে যেগুলো দেখালাম যে 4 জোড়া বহির্বাহী ধমনী, তো এটা হচ্ছে প্রথম জোড়া, এটা দ্বিতীয় জোড়া, এটা তৃতীয়, এবং তারপরে যেটা থাকছে এটা হচ্ছে চতুর্থ জোড়া। খেয়াল করে দেখবেন এই যে অংশটা যেটা তৈরি হলো, এই জিনিসটা তৈরি করলো কিন্তু প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ধমনী, আর তৃতীয় এবং চতুর্থ পরবর্তী দিকে এটার সাথে মিলিত হলো। অর্থাৎ যদি বলা হয় এই অংশটা কে তৈরি করেছে, এই অংশটা তৈরি করেছে প্রথম এবং দ্বিতীয়
বহির্বাহী ধমনী, এবং এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ল্যাটেরাল অ্যাওর্টা, অর্থাৎ এটাকে আমি ডাকছি কি বলে? ল্যাটেরাল অ্যাওর্টা বলে। এবং দুই পাশের, এটা একটা ল্যাটেরাল অ্যাওর্টা এবং এটা একটা ল্যাটেরাল অ্যাওর্টা, দুই পাশের ল্যাটেরাল অ্যাওর্টাটা উপরের দিকে একটা সার্কুলার এরিয়া তৈরি করেছে, অর্থাৎ বৃত্তাকার একটা এরিয়া তৈরি করেছে বা বৃত্তাকার একটা বলয় তৈরি করলো। সেই বৃত্তাকার বলয়ের নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। তাহলে দুই পাশের ল্যাটেরাল অ্যাওর্টা উপর দিকে গিয়ে সার্কিউলাস সেফালিকাস তৈরি করলো, আবার এই দুই পাশের ল্যাটেরাল অ্যাওর্টা নিচের দিকে এসে আপনার তৈরি করবে ডরসাল অ্যাওর্টা। তাহলে আমরা যদি ধমনীতন্ত্রটা আরেকবার রিভিউ করি, কি পাই? এইখানে প্রথমত অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে কই গেল? 4 জোড়া ফুলকাতে চলে গেল। 4টা ফুলকাতে যাওয়ার পরে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তারা ত্যাগ করে দিল, তারপর অক্সিজেনটা ঢুকলো কিসের মাধ্যমে? এই বহির্বাহী 4 জোড়া আবার আপনার ধমনী রয়েছে, বহির্বাহী ধমনী, এর মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় যে বহির্বাহী ধমনী তারা তৈরি করলো ল্যাটেরাল অ্যাওর্টা, তৃতীয় এবং চতুর্থ আগে একত্রিত হলো, তারপরে তারা মিলিত হলো ল্যাটেরাল অ্যাওর্টা মিলিত হয়ে সেই ল্যাটেরাল অ্যাওর্টা, দুই পাশের ল্যাটেরাল অ্যাওর্টাটা উপরের দিকে একটা বৃত্তাকার আর্চ তৈরি করলো, যেটার নাম আমরা বলছি সার্কিউলাস সেফালিকাস, এবং নিচের দিকে তারা তৈরি করলো কি? ডরসাল অ্যাওর্টা। এখন আমরা চলে যাব এখান থেকে শিরাতন্ত্রে। এই ডরসাল অ্যাওর্টা দিয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় শরীরে অক্সিজেনেটেড ব্লাড গুলো পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন ধমনীর মাধ্যমে। ধমনীতন্ত্র শেষ করার পরে আমরা এখন চলে যাব শিরাতন্ত্রে। শিরাতন্ত্র পড়তে গেলে আমাদের এরকম একটা ছবি আগে মাথায় নিয়ে আসা লাগবে। এই ছবির ভিতরে কোনটা আমি কি একটু বলে দিই। এটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড রুই মাছের, এটা হচ্ছে যকৃত বা লিভার, আর এটা হচ্ছে কিডনি, অর্থাৎ লাল কালি দিয়ে এই 3টি অঙ্গকে আমি ডিনোট করেছি। এরপরে আমরা দেখব যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিরা আসছে। সবার নিচ থেকে যদি আমি শুরু করি, বডির নিচের অংশ থেকে বা নিম্নাংশ থেকে যেই শিরাটি বিভিন্ন রকম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে নিয়ে যায় সেটাকে আমরা বলছি কর্ডাল শিরা। কর্ডাল কথাটার অর্থই হচ্ছে নিম্নাংশ বা পিছনের অংশ, কর্ডাল শিরা। তো এই কর্ডাল শিরার মাধ্যমে উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠতে উঠতে হঠাৎ করে কর্ডাল শিরা একটা ব্রাঞ্চ দিয়ে দেয়, সেই ব্রাঞ্চটাকে বলা হয় পোর্টাল শিরা। একটা শাখা দেয়, কর্ডাল শিরা থেকে চলে আসে একটা শাখা বের হয়, সেটাকে আমরা বলি পোর্টাল শিরা। কেন সেটা পোর্টাল শিরা? কারণ সেটা কোথায় চলে যায়? যকৃতে চলে যায়। এবং যকৃত থেকে পরবর্তীতে সেখানে আমাদের দেহে যেরকম ভাবে পোর্টাল সিস্টেমটা কার্যকরী, তেমনি মাছের দেহ ঠিক তেমনি ভাবে পোর্টাল সিস্টেমটা কার্যকরী। অর্থাৎ এখানে গিয়ে যকৃতে গিয়ে শিরাগুলো বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে যাওয়ার পরে আবার যকৃতে নতুন করে আরেকটি শিরা ফর্মেশন হয়, সেই শিরাটা ফর্মেশন হয়ে আবার হৃৎপিণ্ডে ঢোকে, সেটাকে আমরা বলছি হেপাটিক শিরা। এরপরে আমরা দেখব কর্ডাল শিরা থেকে তো এই ঘটনা এদিকে চলে গেল বা এটা এদিকে শেষ হয়ে গেল, পরবর্তীতে যেতে যেতে দেহকাণ্ডের ভিতরে কর্ডাল শিরাটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়। কেন দুইটা ভাগে ভাগ হয়ে যায়? কারণ কিডনি তো দুইটা, বৃক্ক দুইটা, অর্থাৎ কর্ডাল শিরাটা দুইটা বৃক্কীয় শিরায় রূপান্তরিত হয়। বৃক্কীয় শিরায় রূপান্তরিত হয়ে যাওয়ার পরে, বৃক্কে ঢোকার পরে তারা বিভিন্ন ভাগে এরকম ভাবে ভাগ হয়ে যায়। সেই ভাগগুলোকে আমরা তখন বলছি সেগমেন্টাল শিরা। অর্থাৎ কিডনির ভিতরে ঢোকার পরে তারা সেগমেন্টাল শিরা দেয়া শুরু করে। পরবর্তীতে এই শিরাগুলো যেহেতু ক্যাপিলারি জালিকাতে বিন্যস্ত হয়ে গেল, এরা আবার কি করবে? কিডনি থেকে বের হওয়ার সময় আবার একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে তারা পরবর্তীতে যেই শিরাটি নামকরণ করবে সেটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে আমি কি কি পাচ্ছি? এই পাশে পশ্চাৎ কার্ডিনাল শিরা একটি থাকবে, এই পাশেও পশ্চাৎ কার্ডিনাল একটি শিরা থাকবে। তাহলে আমি নিচের থেকে যদি যাই, কর্ডাল শিরাটা প্রথমে পোর্টাল শিরায় ভাগ হয়ে লিভারে চলে গেল বা যকৃতে চলে গেল, যকৃত থেকে আরেকটা নতুন শিরা গিয়ে হৃৎপিণ্ডে মিলিত হলো হেপাটিক শিরা নামে। কর্ডাল শিরাটা পরবর্তী আরেক দুটি ভাগ হয়ে যায় বৃক্কীয় শিরা নামে, বৃক্কের ভিতরে ঢুকে যাওয়ার পরে তারা সেগমেন্টাল শিরা করে। সেগমেন্টাল শিরাগুলো পরবর্তীতে আবার কিডনি থেকে বের হওয়ার সময় পশ্চাৎ কার্ডিনাল শিরা নামে কোথায় চলে যাবে? হৃৎপিণ্ডে ঢুকে যাবে। এখন আসি বডির উপরের অংশ থেকে আরেকটি শিরা আসে যেটাকে বলা হয় সম্মুখ কার্ডিনাল শিরা। সেই সম্মুখ কার্ডিনাল শিরা বডির উপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে নিয়ে আসবে। আর বক্ষ এবং হাত, মানে বুকের আশপাশ থেকে, অ্যাকচুয়ালি বুকের আশপাশ থেকে আরেকটি শিরা রক্তকে নিয়ে আসবে, সেটাকে বলা হয় সাবক্লাভিয়ান শিরা। সেই সাবক্লাভিয়ান শিরা সম্মুখ কার্ডিনাল শিরা এবং পিছন থেকে আসছে পশ্চাৎ কার্ডিনাল শিরা।
সবগুলো কার্ডিনাল শিরা মিলে, সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, সাবক্লাভিয়ান শিরা মিলে একটা ডাক তৈরি করতেছে। এটাকে বলা হচ্ছে ডাক্টাস কুভিয়ে। ডাক্টাস কুভিয়ে। এই ডাক্টাস কুভিয়েটা পরবর্তীতে হৃৎপিণ্ডে প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডকে নিয়ে। তাহলে আমি যদি আবার একবার রিভিশন করি, উপর থেকে আসছে সম্মুখ কার্ডিয়াল, নিচ থেকে আসছে কর্ডাল, আর চারপাশ থেকে আসছে সাবক্লাভিয়ান শিরা, দুই পাশ থেকে আসছে সাবক্লাভিয়ান শিরা, সবগুলো মিলে ডাক্টাস কুভিয়া ফর্মেশন করে, এবং ডাক্টাস কুভিয়া ফর্মেশন করে সেটা হার্টে এন্টার করে। এই গেল আমার ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র। এছাড়া আমাদের রুই মাছের আরো একটা ইম্পর্টেন্ট তন্ত্র আছে, যেটাকে আমরা বলি শ্বসন তন্ত্র। তো সেই শ্বসন তন্ত্র খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। আমাদের শ্বসন তন্ত্রটা যতটা জটিল, রুই মাছেরটা খুব ততটাই সহজ। এই শ্বসনতন্ত্র পড়তে গেলে আমাদের তিনটা টার্ম একটু জানা লাগবে। একটা হচ্ছে মৌখিক কপাটিকা। মৌখিক কপাটিকা একটি নাম আমরা কিছুক্ষণ আগে শুনেছি, সেটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বা ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আর 4 জোড়া ফুলকা। এই তিনটাই মূলত, এই মৌখিক কপাটিকা, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা এবং 4 জোড়া ফুলকা, এই তিনটি মূলত শ্বসনতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত রুই মাছের ক্ষেত্রে। তাহলে আমরা যদি ছবিটা আঁকি রুই মাছের ক্ষেত্রে, এটা যদি মুখ ধরি, মৌখিক কপাটিকাটা থাকে এখানে, মৌখিক কপাটিকাটা থাকছে এখানে। এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি, এই অংশটাকে আমি বলছি ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। তো যখন রুই মাছ প্রশ্বাস, দ্যাট মিন্স শ্বাস নেয়, তখন কি হয়, এটা তো ফুলকা থাকছে দুই পাশে, 4টি, একটা বেশি দিয়ে দিয়েছি, তো 4টি করে। রুই মাছ যখন শ্বাস নেয় তখন কি হয়, ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লিটি বন্ধ থাকে, খোলা নয় কিন্তু, সে কিন্তু বন্ধ। তাহলে এদিক দিয়ে পানি বা বাতাস বের হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তখন সে কি করে, মুখ দিয়ে পানি খেয়ে নেয়, অর্থাৎ পানিটা মুখের পথে প্রবেশ করে, কারণ মৌখিক কপাটিকাটা তখন ওপেন। এখন মৌখিক কপাটিকা ওপেন হওয়ার পরে সে কি করবে, পানিটা যখন ভিতরে ঢুকে যায়, মৌখিক কপাটিকাটা তখন কি হবে, ক্লোজ হয়ে যাবে। তো মৌখিক কপাটিকাটা যখন ক্লোজ হয়ে যাবে, তখন এরকম একটা চিত্র পরবর্তীতে দেখা যাবে। যখনই মৌখিক কপাটিকাটা ক্লোজ হয়ে গেল, পানিটা তো ঢুকছে, ঢুকার পরে সে কোথায়, বের হওয়ার তো আর জায়গা পাচ্ছে না। কিন্তু যখনই মৌখিক কপাটিকাটা ক্লোজ হয়ে যাবে, তখন এইখানকার প্রেসারটা বেড়ে যাবে, এত বেড়ে যাবে যে তার যে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি থাকবে সেটা কি হবে, খুলে যাবে। ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লিটি যখনই খুলে যাবে, তখন পানি বের হয়ে যাওয়ার কি হবে, একটা পথ পেয়ে যাবে। তখন সে কি করবে, ফুলকাগুলো দিয়ে, ফুলকার ভিতর দিয়ে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি হয়ে পানিটা বাইরে চলে আসবে। এখন এতে উপকারিতা কি, উপকারিতা হচ্ছে কি, পানির ভিতরে দ্রবীভূত অক্সিজেন থাকে, সেই অক্সিজেনগুলো তখন কি হবে, ফুলকাকে ভিজিয়ে দিয়ে যাবে। এইভাবেই মূলত অক্সিজেনটা একে ভিজাচ্ছে, অপরপক্ষে এই কার্বন ডাইঅক্সাইডটা ওর মাধ্যমেই বের হয়ে যাচ্ছে। অর্থাৎ মৌখিক কপাটিকা যখন বন্ধ থাকছে, তখন আপনার ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি খোলা থাকছে, যখন মৌখিক কপাটিকা খোলা থাকছে, তখন ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি বন্ধ থাকছে। মৌখিক কপাটিকা প্রশ্নটা এভাবে আসতে পারে যে প্রশ্বাসের সময় কোন কপাটিকা খোলা থাকে, কোন পর্দা বন্ধ থাকে, বা পর্দা খোলা থাকে, কোনটা বন্ধ থাকে। এভাবে যদি আপনারা জিনিসটা বুঝে পড়েন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে শ্বসনতন্ত্রে কোন সময়ে কোন জিনিসটা বন্ধ থাকছে এবং কোন জিনিসটা খোলা থাকছে। আচ্ছা, শ্বসনতন্ত্র পড়তে গেলে আরো একটি টার্ম আমাদের চলে আসে এর পরপরই, সেটা হচ্ছে বায়ুথলি। তো একটা মাছের বায়ুথলি, কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম যে সাইপ্রিনিফর্মিস হচ্ছে এদের অর্ডার, সাইপ্রিনিফর্মিস। তো এইটার সাথে এই বায়ুথলির একটা ইম্পর্টেন্স আছে, আমি এখন সেটা বলবো। বায়ুথলিটা হচ্ছে এদের ভিতরে, এদের বডির ভিতরে একটা থলির মতো থাকে, যেখানে বায়ু অনেক জমা থাকে। তো সেই বায়ুথলিটা কোথায় থাকে, মেরুদণ্ড যেটা থাকে সেটার নিচে, মেরুদণ্ডের নিচে, কিন্তু সেটা আবার কি পৌষ্টিক নালীর উপরে, মেরুদণ্ডের নিচে কিন্তু পৌষ্টিক নালীর উপরে। এটাই হচ্ছে বায়ুথলির মূল স্থান। এবং ওই বায়ুথলি যেটা থাকছে, সেই বায়ুথলির সাথে একটা অ্যাপারেটাস যুক্ত থাকে, যেটাকে আমরা বলি ওয়েবারের অ্যাপারেটাস। কিছুক্ষণ আগে আমি অলরেডি বলেছি, এই ওয়েবার অ্যাপারেটাস দিয়ে সে অন্তঃকরণের সাথে যুক্ত থাকে। যেহেতু বায়ুথলিটা ওয়েবারের অ্যাপারেটাসের মাধ্যমে অন্তঃকরণের সাথে যুক্ত থাকে, এই জন্যই তাদেরকে বলা হয় সাইপ্রিনিফর্মিস অর্ডারের অধিবাসী। এটা একটা ইম্পর্টেন্ট টপিক এখানে। আচ্ছা, এখন বায়ুথলির কাজটা কি? বায়ুথলি বলেছিলে এখানে অনেকগুলো বায়ু জমা থাকে, তাহলে কি কি বায়ু জমা থাকে মনে রাখতে হবে, CON দিয়ে, কন। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা অক্সিজেন, আর একটা হচ্ছে নাইট্রোজেন। এই তিনটি বায়ু বায়ুথলিতে জমা থাকে। এখন এই বায়ুথলির কাজটা কি? 1 নম্বর কাজ হচ্ছে
আপেক্ষিক গুরুত্বটাকে কি করবে, সে যেহেতু বায়ু জমা রাখছে তাহলে আপেক্ষিক গুরুত্বটাকে সে কমিয়ে দিবে। মাছের আপেক্ষিক গুরুত্বটা রক্ষা করা 1 নম্বর কাজ, আপেক্ষিক গুরুত্ব কমানো। 2 নম্বর কাজ হচ্ছে, যেহেতু এরা বায়ু ধরে রাখছে তার মানে কি অক্সিজেনও সেখানে থাকছে, তাহলে অক্সিজেনের আধার হিসেবে সে কাজ করতেছে। আর বায়ুথলির যেটা 3 নম্বর কাজ সেটা হচ্ছে মাছকে ভাসতে সাহায্য করছে এবং মাছকে সাঁতরাতেও সাহায্য করছে। আর 4 নম্বর কাজ হচ্ছে, আমরা জানি কি যে কোনো রকম শব্দই প্রোডাকশন হয় হচ্ছে বায়ুর ভাইব্রেশনের মাধ্যমে। তার মানে কোনো রকম শব্দ প্রোডাকশন করতে গেলেও তার এই বায়ুথলি অত্যন্ত দরকার। তাহলে শব্দ উৎপন্ন করতে গেলেও তাহলে এই মূলত 4টা কাজে বায়ুথলিকে আমরা মানে বায়ুথলিকে মাছ ইউজ করতে পারে। নেক্সটে আমরা চলে আসি একদম শেষ পর্যায়ে, যে এই রুই মাছের প্রজনন। তো যেহেতু প্রত্যেকটা প্রাণীরই তাদের একটা স্বভাব যে তারা পৃথিবীতে কোনো না কোনো তাদের উত্তরাধিকার রেখে যেতে চায়, রুই মাছের ব্যতিক্রম নয়। অর্থাৎ তাদেরও প্রজনন হয় এবং প্রজননের শুরুতেই এদের যে প্রজননটা, এটা আমাদের একটু জানতে হবে যে এদের প্রজননটা হয় বহিঃজনন প্রক্রিয়ায়, মানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহিঃনিষেক যেটা, এটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলতে আমরা বুঝি যে যে মেয়ে মাছ বা যে মাদার মাছ, সে হচ্ছে কি করে, ডিমটাকে পানিতে ছড়িয়ে দেয়। পরবর্তীতে যে পুরুষ মাছ, সে কি করে, ওই ডিমের উপরে তার স্পার্মগুলোকে বিছিয়ে দেয়। অর্থাৎ এই ফার্টিলাইজেশন বা নিষেক যেটা, এটা কিন্তু মায়ের দেহের ভেতরে হচ্ছে না, মায়ের দেহের বাইরে হচ্ছে। এই জন্য এই ফার্টিলাইজেশনটাকে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহিঃনিষেক। এখন ডিম পারে অ্যাকচুয়ালি কোন সময়? সাধারণত গ্রীষ্মকালে, যখন পানির তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন ডিম পারে। এর কিছুক্ষণের পরে নিষেক হয়। নিষেকের 15 থেকে 30 মিনিট পর, 15 থেকে 30 মিনিট পরেই, নিষেকের 15 থেকে 30 মিনিট পরে ক্লিভেজ বা প্রথম যে মাইটোসিস বিভাজন সেটা শুরু হয়ে যায় 15 থেকে 30 মিনিট পরে। এর কিছুক্ষণ পরে, ক্লিভেজের পরেই লার্ভা তৈরি হয়। লার্ভা তৈরি হয়। এই লার্ভাটা সাধারণত আমরা দেখতে পাই যে এটা মোটামুটি 15 থেকে 18 ঘন্টা পরে এই লার্ভাটা তৈরি হয়। এই লার্ভাটা তৈরি হওয়ার পরে সাধারণত কি হবে, সেই লার্ভাটা নড়াচড়া করতে শুরু করবে। তাহলে লার্ভাটা কখন নড়াচড়া করতে শুরু করবে? 6 থেকে 8 ঘন্টা বা আমরা বলি 6 ঘন্টা পরে লার্ভাটা দেখা যাবে নড়াচড়া করতে শুরু করেছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পেলাম লার্ভার নড়াচড়া পর্যন্ত, যে 6 ঘন্টা পরে লার্ভা নড়াচড়া করতে শুরু করেছে। এরপরে আমরা চলে আসবো 12 ঘন্টা। আমরা প্রথমে কিছু ঘন্টা আগে লিখে নেব মনে রাখার সুবিধার্থে। 6 ঘন্টা, তারপরে 12 ঘন্টা, তারপরে 24, তারপরে 36, তারপরে হচ্ছে 48 ঘন্টা। এই 6 থেকে 48 ঘন্টা আমরা এভাবে নাম্বারিং গুলো করে নিব। এরপরে আমরা নাম্বারিং করব হচ্ছে 24 ঘন্টা অন্তর অন্তর, অর্থাৎ 48-এর পরে চলে যাব 72 ঘন্টায়, তারপরে চলে যাব আমরা 96 ঘন্টায়। তাহলে 72 আর 96 ঘন্টা যাওয়ার পরে এরপরে আমরা দিনে চলে আসব। দিন মানে আফটার 5 ডেজ কি হবে, আফটার 10 ডেজ কি হবে, এবং আফটার 15 ডেজ কি হবে। তাহলে এইভাবে আমরা মূলত প্রথমে ভাগ করে নিব আমাদের মনে রাখার সুবিধার্থে। তাহলে 6 ঘন্টা পরে আমরা দেখলাম লার্ভাটা নড়াচড়া শুরু করলো। এরপরে দেখব 12 ঘন্টা পরে তার চোখগুলো কালো হওয়া শুরু করেছে। কালো হওয়া শুরু করেছে কেন? কারণ সেখানে ক্রোম্যাটাফোর নামক রঞ্জক পদার্থ আসা শুরু হয়েছে। তাই ক্রোম্যাটাফোর নামক রঞ্জক পদার্থ আসার কারণে সেখানে চোখগুলো কালো হওয়া শুরু করেছে। এরপরে দেখব 24 ঘন্টা পরে ফুলকা আর্চ বা ফুলকা তৈরি হয়েছে। ফুলকা তৈরি হওয়া শুরু হচ্ছে, মানে ফুলকা আর্চ থেকে অ্যাকচুয়ালি এদের ফুলকা তৈরি হয়। সো ফুলকা আর্চটা তৈরি হওয়া শুরু হয়েছে। তারপরে ফুলকা আর্চ তৈরি হওয়ার পরে আমরা 36 ঘন্টা পরে যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পুচ্ছদণ্ড, তাদের যেই লেজটা যেখান থেকে তৈরি হয়, সেই পুচ্ছদণ্ডটা তৈরি হওয়া শুরু হয়েছে 36 ঘন্টা পর থেকে। 48 ঘন্টা পরে আমরা দেখব এটা 6 থেকে 6.4 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে গিয়েছে 48 ঘন্টা পরে। 72 ঘন্টা পরে আমরা যদি দেখি, তার লার্ভা দশার সমাপ্তি ঘোষণা হবে, লার্ভার সমাপ্তি হবে। আর 96 ঘন্টা পরে আমরা যে পোনাটাকে দেখব, সেটাকে আমরা ধানি পোনা বা আঙ্গুলি পোনা নামে আখ্যায়িত করব। ধানি পোনা বা আঙ্গুলি পোনা নামে আখ্যায়িত করব। 5 দিন পরে
আমরা দেখব সেটা 8 মিলিমিটারে রূপান্তরিত হয়েছে, 10 দিন পরে দেখব সেটা 18 মিলিমিটার, তারপরে 15 দিন পরে দেখব আমরা সেটা 23 মিলিমিটারে রূপান্তরিত হয়েছে। এভাবে আস্তে 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 23 মিলিমিটার, এভাবে আস্তে 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 হচ্ছে একটা পোনা একটা পূর্ণাঙ্গ মাছে রূপান্তরিত হয়ে যায়। পরবর্তীতে আবার যখন ব্রিডিং সিজন আসে অর্থাৎ গ্রীষ্মকাল আসে তখন আবার ডিম পারে স্ত্রী মাছ, সেখানে আবার পুরুষ মাছ স্পার্ম ছড়িয়ে দেয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশনের পরে নিষেক হয়। এভাবে একটা লাইফ চক্র বা জীবন চক্র তাদের চলতে থাকে। আর এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে আমাদের দেশে পোনা চাষ বা পোনা কালেক্ট করার জন্য একমাত্র মানে খুব ইম্পর্টেন্ট একটা নদী আমাদের রয়েছে, যেটাকে প্রাকৃতিক জিন ব্যাংক বলে আখ্যায়িত করা হয়। সেই নদীটার নাম হচ্ছে হালদা। এই হালদা নদীর নামটা আপনাদের একটু মাথায় রাখা লাগবে, কারণ অনেকে দেখা যায় যে পোনা কালেক্ট না করে দেখা যায় যে এখান থেকে নিষিক্ত ডিমগুলোই কালেক্ট করে নিয়েছে, এবং এই নিষিক্ত ডিম কালেক্ট করার ফলে তারা যেভাবে ফলনটা পায় সেটা দেখা যায় পোনা কালেক্ট করলে অনেক সময় হয় না। এই জন্য আমাদের এই হালদা নদীকে বলা হয় প্রাকৃতিক জিন ব্যাংক। সো এতটুকুই আমার মনে হয়, রুই মাছের থেকে এর বেশি কিছু আর আমাদের জানার নেই, বা জানতে হলে আপনারা অনেক কিছু আর পড়তে পারেন, কিন্তু আমার মনে হয় যে না, এইটুক পর্যন্তই আজকে যথেষ্ট। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য, ধন্যবাদ সবাইকে।